হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ ট্রাইব্যুনালের। কারাগারে 13 আসামি 17 ডিসেম্বর অগ্রগতি জানানোর আদেশ। ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টায় হাসিনা, আল জাজিরাকে ডক্টর ইউনুস। একসঙ্গে চলছে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি। রাষ্ট্র সংস্কারের সঠিক পথে চলছে অন্তর্বর্তী সরকার। কিছু চ্যালেঞ্জ থাকলেও বেশিরভাগ কাজই ইতিবাচক। 100 দিনে টিআইবির পর্যবেক্ষণ। প্রধান উপদেষ্টার ভাষণে অনেকে আশান্বিত হলেও হতাশ বিএনপি। শহীদ পরিবারের পাশে থাকার আহ্বান তারেক রহমানের। যে সকল পরিবারে এরকম মানুষ আছে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, যাতে করে সেই পঙ্গু মানুষগুলো নিজেরা যতটুকু সম্ভব স্বাবলম্বী হতে পারে। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালীতে তিতুমুড়ি কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সঙ্গে আছে আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলার তদন্ত কাজ 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক 9 মন্ত্রী, 2 উপদেষ্টা সহ হেভি ওয়েট 13 জনকে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় শেখ হাসিনাকে গ্রেফতার করতে না পারায় উষ্মা প্রকাশ করেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আগামী 17 ডিসেম্বর মামলার অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। সাবিনা মজুমদার রিপোর্টে বিস্তারিত। বৈষম্য বিরোধী আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতাকে হত্যা, গণহত্যা, গুমসহ মানবতা বিরোধী নানা অপরাধে জড়িয়ে পড়ে তার নেতাকর্মীরা। সব অপরাধের কেন্দ্রে ছিলেন শেখ হাসিনা। মানবতা বিরোধী এসব অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক 9 মন্ত্রী সহ 13 জনকে। হাজিরা ঘিরে পুরো ট্রাইব্যুনাল এলাকা জুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দিনের প্রথম আসামি হিসেবে ট্রাইব্যুনালে পা দেন সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। একে একে আসেন দীপুমণি, ফারুক খান, শাহজাহান খান, আনিসুল হক, মেনন, ইনুসহ মোট 13 জন। তিল ধারণের ঠাঁই ছিল না ট্রাইব্যুনালে। পরে তাদেরকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। এরপর শুরু হয় শুনানি। শুরুতেই চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী শাসনামলে শেখ হাসিনাকে স্বৈরাচার বানায় তার নেতাকর্মীরা। গণ অভ্যুত্থান ঘিরে গণহত্যার কেন্দ্রে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী। তখন ট্রাইব্যুনাল জানতে চান শেখ হাসিনা কোথায়। জবাবে প্রসিকিউশন জানান, বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতে পলাতক শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। পরে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আগামী 17 ডিসেম্বর 2 মামলার তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। যারা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী হবেন তাদের জন্য একটা শিক্ষার দিন। ক্ষমতার দম্ভ এবং মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমন করার জন্য অপরাধের মাধ্যমে, হত্যাকাণ্ডের মাধ্যমে, নিপীড়নের মাধ্যমে একটা জাতির আকাঙ্ক্ষাকে দমন করে গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করে ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয়। আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশের যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যদি শিক্ষা গ্রহণ করেন, সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি। এদিন বেশ কয়েকজন আসামি আইনজীবী নিয়োগ করেন। আদালতের কাছে অভিযোগপত্র চেয়েছেন 7 আসামির আইনজীবী। 2010-এর 9-3 বিধি অনুসারে একটি আবেদন সাবমিট করি। মাননীয় ট্রাইব্যুনাল মৌখিকভাবে বলে দিয়েছেন যে আদেশের এলিগেশনের কপি আপনাদের 2 জন আসামি সহ অন্যান্য আসামিদেরও প্রদান করা হইবে। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার, আজ সেই ট্রাইব্যুনালে খোদ হাজির হয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকর্মীরা। আসামিদের প্রথম হাজিরার মধ্য দিয়ে গতি পেল জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারিক কার্যক্রম।
তবে মূল অভিযুক্ত শেখ হাসিনাকে দেশে ফেরানোই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন প্রসিকিউশন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে স্টুডিওতে যুক্ত হয়েছেন আমার সাথে আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। আমি সাবরিনার সাথে যুক্ত হচ্ছি। সাবরিনা, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি আমি। সাবরিনা, আপনার প্রতিবেদনটি দেখছিলাম। আজ গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক 9 মন্ত্রী, 2 উপদেষ্টা সহ হেভিওয়েট 13 জনকে আসলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমি যদি শেখ হাসিনা বিষয়টি বলি, শেখ হাসিনা তো অনুপস্থিত ছিলেন। শেখ হাসিনার অনুপস্থিত নিয়ে কি আদালত কোনো কিছু নির্দেশ দিয়েছেন কিনা, বা কি তথ্য দিতে পারবেন আমাদের দর্শককে? আচ্ছা জ্যোতি, শেখ হাসিনা আসার আগে আমি যদি ট্রাইব্যুনালে আজকে যেহেতু মন্ত্রীদেরকে নতুন করে আনা হয়েছে গ্রেফতারি পরোয়ানা জারির পর, সেটি যদি একটু বর্ণনা দিই, সেটি হচ্ছে আজকে সকালবেলা তাদেরকে কারাগার থেকে আনা হয়েছে। তারা বিভিন্ন হত্যা মামলায় আসলে ইতোমধ্যে কারাগারে ছিলেন। তো আসার যখন তিনি আসেন, যখন এজলাসের শুনানি শুরু হয়, তখন কিন্তু আমাদের চিফ প্রসিকিউটর যে মোহাম্মদ তাজুল ইসলাম, তিনি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু শুধুমাত্র জুলাই আগস্ট গণহত্যাতেই তার যে কাজ ছিল না, সেটি তিনি কিন্তু এই 16 বছর ধরে দেশের ক্ষমতায় থাকার জন্য বহু মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছেন এবং সে একটি একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা কায়েম করেছেন। সেটি চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালে জানান। এবং তিনি শুধুমাত্র শেখ হাসিনা এই যে শাসন ব্যবস্থা কায়েম করার জন্য তিনি কিন্তু বহুমাত্রিকভাবে কাজ করেছেন। যেমন কি এখন পর্যন্ত বিভিন্ন মানবাধিকার সংস্থা তিনি বিভিন্ন প্রতিবেদন তুলে ধরেন, যেমন কি মানবাধিকার ও আইনি সংস্থায় পাওয়া গেছে যে 611 জন এখনো গুম রয়েছেন এবং মত প্রকাশের স্বাধীনতাতে তিনি দমন করেছেনই। এবং সেই সাথে বিভিন্ন ব্যাংকিং খাতে ঋণ খেলাপের কার্যকলাপও কিন্তু পাওয়া গেছে। তো এরই প্রেক্ষিতে যখন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালে এই শেখ হাসিনার যে কার্যকলাপ সেটি বলতে চান, তখনই ট্রাইব্যুনাল থেকে বলা হয় যে শেখ হাসিনা আসলে কোথায়। কারণ যখন 17 অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় 2টি মামলায়, সেখানে কিন্তু শেখ হাসিনা সহ একটিতে 44 জনের মামলা ছিল এবং একটিতে কিন্তু শেখ হাসিনা সহ আরো 2 জন, মোট 46 জনের ছিল। তো এটির ফলে আজকে কিন্তু শেখ হাসিনার আসার কথা ছিল। তো সেই হিসেবে ট্রাইব্যুনাল যখন জিজ্ঞেস করে, তখন চিফ প্রসিকিউটর জানিয়েছেন যে ইন্টারপোলের রেড নোটিশ জারির মাধ্যমে আসলে শেখ হাসিনাকে আনতে, ভারতের বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে আনতে সরকার কাজ করছে এবং কাজ করে যাবে। আমি কিন্তু হেডলাইনে পড়ছিলাম যে 1 মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল থেকে। এই বিষয়টি নিয়ে কি বলবেন, শেখ হাসিনার যে বিষয়টি? আচ্ছা, আজকে চিফ প্রসিকিউটর যেটি আমাদের জানিয়েছেন যে আসলে তদন্ত তো এভাবে শেষ হবে না তাড়াতাড়ি, যেহেতু তারা জুলাই আগস্ট গণহত্যা নিয়ে শুধু কাজ করছে না, তারা 16 বছরের ইতিহাস নিয়ে কাজ করছেন, যেটি শেখ হাসিনা করেছিলেন। তো চিফ প্রসিকিউশন টিম আসলে বিভিন্ন গণমাধ্যম থেকে স্থির চিত্র এবং বিভিন্ন ধরনের তদন্ত যে কাজে লাগবে সেই জিনিসগুলো আসলে নিয়ে তারা পর্যালোচনা করছেন। এবং তাদের কাছে আসলে আমি একটা জিনিস দেখেছি যে ট্রাইব্যুনালে তারা বলেছিলেন যে 2 মাস সময় দিলে আমাদের ভালো হতো, কিন্তু পরে ট্রাইব্যুনাল আলোচনা করে পর্যালোচনা করে তাদেরকে চিফ প্রসিকিউশন টিমকে 1 মাসের সময় বরাদ্দ দিয়েছে। তো এই প্রথম দিনের বিচারিক প্রক্রিয়ায় আসামি পক্ষের আইনজীবীরা অংশ নিয়েছেন কিনা, আপনার চোখে কি রকম বিষয়টি ধরা পড়েছে? এটি যদি আমি একটু বলতে চাই যে প্রথমে যখন আসলে আমাদের এজলাসে আমরা যাই, তখন কিন্তু যারা অভিযুক্ত রয়েছেন, রাশেদ খান মেনন, ইনু, পলক, দীপু মনি, তারা সবাই তাদের তাদের আইনজীবীদের সাথে কথা বলেন। তো এরপরে যখন একটি জিনিস উঠে আসে যে এহসানুল হক সমাজি যিনি আইনজীবী, তিনি ফারুক, তৌফিকে ইলাহি, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, আনিসুল হকের আইনজীবী ছিলেন। তো সেটি নিয়ে চিফ প্রসিকিউটর বলেন যে এহসানুল হক সমাজিকে প্রসিকিউশন টিমে একটি বিশেষ অধিকার দেওয়া হবে। তো সেটিরই প্রেক্ষিতে আসলে এহসানুল হক সমাজি আসামি পক্ষের আইনজীবী হিসেবে থাকতে পারবেন না। পরে কিন্তু ট্রাইব্যুনাল এটিকে নাকচ করে দেন। তার মানে এহসানুল হক সমাজি এই যে ট্রাইব্যুনাল থাকা অবস্থায় তিনি আসামি পক্ষের আইনজীবী হিসেবে থাকবেন না। কিন্তু এরপর যখন মোহাম্মদ আবুল হাসান আইনজীবী, তিনি দীপু মনি এবং হাসানুল হক ইনুর আইনজীবী ছিলেন, তিনি যখন ওকালতিতে সিগনেচার করেন তখন আদালত মঞ্জুর করেন। এর পরবর্তীতে আমরা যেটি জানতে চাই যে একজনের আবেদনের ক্ষেত্রে এখনো শুনানি বাকি রয়েছে, কিন্তু বাদ বাকি যারা রয়েছেন তাদের আইনজীবী আমি যদি বলি, আজ ট্রাইব্যুনাল আসলে তদন্ত প্রতিবেদন নিয়ে আসলে কি বলা হয়েছে বা কি তথ্য তুলে উঠে এসেছে? তদন্ত প্রতিবেদন নিয়ে আসলে এটি তুলে ধরা হয়েছে যে কিভাবে আসলে গণহত্যা
গণহত্যা যে চালিয়েছে জুলাই আগস্ট গণহত্যা বা কিভাবে আসলে ট্রাইব্যুনাল কাজ করছে এবং সেই তদন্তের প্রেক্ষিতেই কিন্তু 17ই ডিসেম্বর হচ্ছে তদন্ত প্রতিবেদন দ্বিতীয় তদন্ত প্রতিবেদন দাখিলের আসলে নির্দেশ দেওয়া হয়। তো এই প্রেক্ষিতে আসলে এখন আমাদের যে কনসার্নটা সেটা হচ্ছে শেখ হাসিনা আসলে গ্রেফতারি পরোয়ানা যে জারি করা হলো, শেখ হাসিনা আসলে আসবে কি আসবে না, বা তার বিরুদ্ধে তাকে ভারতের সাথে কিভাবে চুক্তি করে আসলে তাকে আনা যায়, এটি নিয়ে আসলে আমাদের দেখার অপেক্ষায় আছি। আমরা খুব দ্রুতই আসলে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। ধন্যবাদ সাবরিনা। আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার আমার সাথে যুক্ত ছিলেন। গণহত্যার দায়ে আওয়ামী লীগ নেতাদের বিচার কার্যক্রম ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এ সময় পাকিস্তানের পণ্যবাহী জাহাজ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের সমালোচনা করেন তিনি। এদিকে পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন বলেন, পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় নয়, ন্যাশনাল আইডি কার্ডই হতে হবে মূল মানদণ্ড। শিউলি রায়ের রিপোর্ট। সোমবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মহান বিজয় দিবস উদযাপনে সার্বিক নিরাপত্তা বিষয়ক সভায় 16ই ডিসেম্বর স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদন ঘিরে সড়কের যানজট নিরসন ও নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে, কোনো হুমকি নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় পতাকার অবমাননা ঠেকাতেই তদারকি করা হবে। প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার ঘিরে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। এখানে কোনো ধরনের সিকিউরিটি থ্রেট না দিলে কোনো ধরনের সিকিউরিটি থ্রেট নেই। চট্টগ্রাম বন্দরে আসা পাকিস্তানের পণ্যবাহী জাহাজ নিয়ে ভারতীয় গণমাধ্যম অপপ্রচারের জবাব দিতে দেশের গণমাধ্যমের প্রতি আহ্বানও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইন্ডিয়ান মিডিয়া অনেক কিছু বলে, আপনারাও বলেন, সত্যি ঘটনাটা আপনারা প্রকাশ করে দেন। এদিকে বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করে পুলিশ সংস্কার কমিশন। পরে কমিশন প্রধান সফররাজ হোসেন বলেন, পুলিশ ভেরিফিকেশনে ন্যাশনাল আইডি কার্ডই হবে মূল ডকুমেন্টস, রাজনৈতিক পরিচয় গুরুত্ব পাবে না এমন প্রস্তাব দেওয়া হবে। ডকুমেন্ট হলো ন্যাশনাল আইডি কার্ড, কারণ গভর্নমেন্ট অলরেডি ন্যাশনাল আইডি কার্ড আইনের মাধ্যমেই এটার পিছনে আইন আছে, ব্যাক বাই সাম ল, ন্যাশনাল আইডি কার্ড। এবং ন্যাশনাল আইডি কার্ড যা থাকবে সেটা হলো প্রথম ডকুমেন্ট। এটার ভিত্তিতে যদি দু একটা জিনিস ঠিক করতে হবে। হাইকোর্টের নির্দেশনা মেনে পুলিশ গ্রেফতার ও রিমান্ড নিতে পারে এমন সুপারিশও করা হবে বলে জানান কমিশন প্রধান। অ্যারেস্ট করবে, কিন্তু সেক্ষেত্রে কিছু কিছু নিয়মকানুন মানতে হবে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে নিয়ম অনুযায়ী ফেরত চাওয়া হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী প্রক্রিয়া একসঙ্গে চলছে। লুৎফর কবির রিপোর্টে বিস্তারিত। এবারের জলবায়ু সম্মেলন COP29-এ অংশ নেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্রমবর্ধমান জলবায়ু বিপর্যয় মোকাবিলায় করণীয় নিয়ে বিশ্বকে এখনই সজাগ হওয়ার আহ্বান জানান। সম্মেলনের এক ফাঁকে বাংলাদেশে আগাম নির্বাচন, সংস্কার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলাপ হয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, নিয়ম অনুযায়ী তাকে ফেরত চাওয়া হবে। Complained about her doing that because this kind of destabilizes Bangladesh, because she's making speeches calling for movements inside of Bangladesh. This is not going to be helpful for Bangladesh at all. Legal process going on, and he's found guilty, and definitely she'll be asked for repatriation. বাংলাদেশের নির্বাচন ও সংস্কার নিয়ে প্রশ্ন রাখেন আল জাজিরার সাংবাদিক। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া একসঙ্গে চলছে, তবে জনগণ যখন চাবে তখনই নির্বাচন হবে। It's all question of what people want. The population, the political parties want. If political parties say, forget about it, give the election, let's do it, we'll do it. You have a chance, you didn't take it. ডক্টর ইউনূস বলেন, গত 16 বছর দুর্নীতিতে নিমজ্জিত ছিল বাংলাদেশ, যা মেরামতে সময় লাগবে বলে মনে করেন তিনি। Kind of deep in corruption. নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছে আছে কিনা এমন প্রশ্ন নাকচ করে দেন প্রধান উপদেষ্টা। No, I'm not a politician. I enjoy my role, what I have been doing. At my last stage of my life, I'm not going to change that.
বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে কিনা বিষয়টিকে মিথ্যা প্রচারণা উল্লেখ করে বলেন, বর্তমানে সংখ্যালঘুরা নিরাপদে আছে। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমগুলো গুজব ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। Has totally baseless propaganda. It's unfortunate. Most of these propaganda originates from Indian side, for whatever reason it may be, to keep this tension alive probably. But in reality it doesn't exist. ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো ফাটা পড়বে না বলে মনে করেন প্রধান উপদেষ্টা। I had no problem with him. লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক পথে আছে অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকলেও সরকারের বেশিরভাগ কাজই ইতিবাচক। সরকারের 100 দিনে এমন পর্যবেক্ষণ টিআইবির। শুধু নির্বাচনের জন্য নয়, রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যেই ছাত্র জনতার আত্মত্যাগ। এমন মন্তব্য করে সরকারকে আরও আন্তরিক হয়ে কাজ করার তাগিদ দেয় সংস্থাটি। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র জনতার আন্দোলনের তুপের মুখে গেল 5 আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। তার 3 দিন পর 8 আগস্ট ছাত্র জনতার দাবির মুখে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। নতুন বাংলাদেশে কর্তৃত্ববাদী সরকার পতন ও পরবর্তী 100 দিনে কতটুকু সফল অন্তর্বর্তী সরকার, এ নিয়ে সোমবার সংবাদ সম্মেলনে পর্যবেক্ষণ তুলে ধরে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। মূল প্রতিবেদন উপস্থাপন করেন প্রধান গবেষক শাহজাদা এম আকরাম। এ সময় তুলে ধরা হয় অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ ও সম্ভাবনা। নানা উদ্যোগের পরেও বাজার নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সফলতা পায়নি অন্তর্বর্তী সরকার। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী পুনর্গঠনে সরকারি উদ্যোগও ধীরগতির বিষয়টি তুলে ধরা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্ষেত্রে প্রথম দিকে প্রতিবাদের পতনের পর যে ধরনের অরাজকতা ছিল সেটি অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে, কিন্তু আরও স্থিতিশীলতার প্রয়োজন। শিক্ষা খাতে সুনির্দিষ্ট সংস্কারের কার্যক্রম জরুরি বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। টেক্সট বুক পর্যালোচনা কমিটিকে একবার গঠন করে আবার ভেঙে দেওয়া, এর মাধ্যমে কিন্তু শিক্ষা খাতের রূপান্তর হবে না আমরা মনে করি। এটি জাতীয় জীবনের অত্যন্ত ভবিষ্যতে আমরা যে নতুন বাংলাদেশ, সেটার জন্য অপরিহার্য একটি খাত। এখানে আমরা মনে করি সুনির্দিষ্ট সংস্কারের কার্যক্রম গ্রহণ করা উচিত। সংস্কার ছাড়া শুধু নির্বাচনের জন্য আন্দোলন হয়নি উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, দেশের ভঙ্গুর পদ্ধতির যথাযথ সংস্কার না হলে গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগ সফল হবে না। রাষ্ট্র সংস্কার সম্পন্ন না করে অন্তত সেটার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ সহ আইনি এবং প্রাতিষ্ঠানিক পরিবেশ সৃষ্টি করার মতো জায়গায় না গিয়ে চট করে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে এই যে ছাত্র জনতার মূল যে আন্দোলন এবং তার যে চেতনা, সেটা কিন্তু অর্জিত হওয়ার পথে অন্তরায় থেকেই যাবে। এ সময় ঢালাওভাবে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করার সমালোচনা করেন টিআইবি। জানান, গণমাধ্যমের জন্য এটা হুমকি। সেটাই গিয়ে পাথরে খোদাই। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্র পরিচালনা। গণ আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের কোনো রোড ম্যাপ না থাকায় হতাশা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে থাকছে। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্র জনতার আন্দোলনে আহত ও দুস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এ সময় প্রতিষ্ঠা লগ্ন থেকে দুস্থ, অসহায় ও ছাত্র জনতার আন্দোলনে আহত নিহতদের পাশে দাঁড়াতে আমরা বিএনপি পরিবারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এ পর্যন্ত বাংলাদেশের ঢাকা মহানগর সহ 28টি জেলার এইসব শহীদ পরিবারের বাড়ি বাড়ি গিয়েছি, খোঁজ নিয়েছি, সামান্য কিছু হেল্প করেছি। বিশেষ অতিথির বক্তব্যে আন্তর্জাতিক গণমাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দেয়া মন্তব্যের বিষয়ে প্রশ্ন তোলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সংস্কার বাস্তবায়ন করতে কি বলে যে 4 বছর লাগবে, যে মানে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের লড়াই, যারা ভোট দিতেই পারেনি, ভোট দেওয়াই জানে না, তারা আর কতদিন বঞ্চিত হবে?
সরকারের মধ্যেই কোথাও কোনো জায়গায় ঘাপলা আছে, সরকারের মধ্যেও কেউ নানা ধরনের কোনো মানে কি বলবো যে কোনো মাস্টার প্ল্যান আছেন কিনা, এইটা এখন আমাদেরকে মানে ভাবিয়ে তুলছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে আত্মাহুতি দেয়া প্রতিটি মানুষের স্মৃতি ধরে রাখতে ব্যবস্থা নেবে বিএনপি। পাশে থাকবে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের। বাংলাদেশের সকল মানুষকে বলতে চাই, কারো মাধ্যমে যাবার দরকার নেই। আপনি নিজে যদি মনে করেন যে আপনি একজন হোক, দুইজন হোক, পাঁচজন হোক, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কাউকে সহযোগিতা করতে পারবেন, সেই মানুষটিকে কিছুটা হলেও চলাফেরায় হোক বা ভিন্নভাবে হোক স্বাবলম্বী করে দেওয়ার দয়া করে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এদিকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির আলোচনা সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করে দেশকে সংঘাতের দিকে নিতে চাইছে তাদের অপচেষ্টা ব্যর্থ হবে। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা ১০০ দিনের পূর্তির বক্তব্য রেখেছেন, ভালো হয়েছে, অনেকেই আশান্বিত হয়েছে, আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। সংস্কার অবশ্যই করতে হবে, তবে তা যৌক্তিক সময়ে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। অবশ্যই সংস্কার চাই, আমরাই আগে বলেছি, এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংস্কার কমিশন নির্বাচনী রোডম্যাপেরই অংশ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। বলেন, দ্রুতই সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করবে সংস্কার কমিশন। এ সময় তিতুমির কলেজের ছাত্রদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আলোচনার মাধ্যমে বিষয়টি দ্রুত সমাধান করা হবে। সংবাদ সম্মেলনে এক্সিডিটেশন কার্ড বাতিল হওয়া সাংবাদিকরা যৌক্তিক কারণ দেখিয়ে রিভিউ আবেদন করলে তথ্য মন্ত্রণালয় পুনরায় ভেবে দেখবে বলে জানান তিনি। সংবিধান সংশোধনে সংস্কারে কমিশন সংসদ সদস্যদের বাইরেও সব জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের সাথে আলোচনা করা হবে। ডিপার্টমেন্টের থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা দেখছি যে ক্রাইমের যে স্ট্যাটিস্টিক্স, এটা দেখাচ্ছে যে মোটামুটি ভালো উন্নতি হয়েছে, অলমোস্ট গত বছরের মতো। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর মহাখালীতে তিতুমির কলেজের ফটকের সামনে ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে মহাখালী আমতলী মোড় থেকে গুলশানমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এর আগে একই দাবিতে সকালে মহাখালী রেলগেট ও আমতলী এলাকায় মিছিল নিয়ে জড়ো হন কলেজটির হাজার হাজার শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীরা চলন্ত ট্রেনে ঢিল ছুড়লে আহত হন ট্রেন যাত্রীরা। এতে মহাখালীতে বন্ধ হয়ে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে অর্ধ শতাধিক আহত হয়েছেন। সোমবার দুপুরের দিকে উপজেলার সদরের মুসা মার্কেটের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় 4টি মোটরসাইকেল, অগ্নিসংযোগ সহ অন্তত 30টি দোকানপাটে ভাঙচুর চালানো হয়। স্থানীয়রা জানান, আগামী 20 নভেম্বর উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাবেক এমপি আব্দুল খালেক এবং কেন্দ্রীয় কৃষক দল নেতা কৃষিবিদ মেহেদি হাসানের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর মধ্যেই দুপুরের দিকে আব্দুল খালেকের নেতৃত্বে কাউন্সিল বিরোধী বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা রামদা লাঠি সোটা নিয়ে অংশ নেন। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে আহতদের মধ্যে 30 জনকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহত 4 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির কাউন্সিলরকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি নূর পরশ। বিএনপির দু গ্রুপে কেন আসলে সংঘর্ষ হয়েছে, কি তথ্য রয়েছে আপনার কাছে এবং সর্বশেষ পরিস্থিতি এখন কেমন?
হ্যাঁ, যদি আপনাকে জানিয়ে রাখি, আগামী 20 নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। আর এই সম্মেলনকে ঘিরে দুইটি গ্রুপের মধ্যে কিন্তু বিগত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করে আসছে। আজ সোমবার দুপুরে যে দুইটি গ্রুপের মধ্যে যে উপজেলা কেন্দ্রীয় বিএনপির যে নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক ও অপর পক্ষ যে মেহেদী হাসান পলাশ, তাদের মধ্যে কিন্তু একটা বাদানুবাদ হয়। তো মূলত দুপুরের দিকে যে সম্মেলনকে ঠেকাতে যে একটি পক্ষ যে আব্দুল খালেকের পক্ষের লোকজন কিন্তু প্রায় হাজারো লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে বিভিন্ন সড়ক দিয়ে তারা যে মুসা মার্কেটের সামনে উপস্থিত হলে তাদের যে অপর পক্ষ যে মেহেদী হাসান পলাশের তাদেরকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল ছুড়ে। এর মধ্যে কিন্তু দুইটি পক্ষের মধ্যে একটি ঘণ্টাব্যাপী সংঘর্ষ তৈরি হয়। তো এই প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় অর্ধশতর মতো আহত হয়। এর মধ্যে মূলত অধিক গুরুতর আহত হয় 4 জন। এই 4 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া যারা আহত হয়েছে তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এই বিষয়ে যে আমার সাথে কথা হয়েছে যে উপজেলা যে কেন্দ্রীয় বিএনপির যে নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক, তিনি মূলত বলেছেন যে আগামী 20 নভেম্বর যে তাদের উপজেলা বিএনপির সম্মেলন, এই সম্মেলনে তাদেরকে যে ত্যাগী নেতা কর্মীদেরকে তাদেরকে মূল্যায়ন না করে সম্মেলন করার কথা, সেজন্য তারা আজকের যে তারা প্রতিবাদ সমাবেশ করতে যাচ্ছিলেন। তো এই সংঘর্ষ চলাকালে কিন্তু যে উপজেলার যে প্রায় 25 থেকে 30টির মতো দোকানপাট ক্ষতিগ্রস্ত হয় এবং 4টি মোটরসাইকেল কিন্তু পুড়ে দেওয়া হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ এবং যে সেনাবাহিনী কিন্তু এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তো এ বিষয়ে আমার সাথে কথা হয়েছে যে বাঞ্ছারামপুর যে উপজেলা নির্বাহী বাঞ্ছারামপুর যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর্শেদুল আলম, তিনি বলেছেন যে সংঘর্ষ নিয়ন্ত্রণ আনে এবং ফের সংঘর্ষ এড়াতে তারা ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো মামলা হয়নি, কোনো পক্ষই কিন্তু কোনো মামলা করেনি। তবে ফের সংঘর্ষ এড়াতে এখানে ঘটনাস্থল এবং আশেপাশে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। তো জ্যোতি, এ ছিল যে আমার কাছে সর্বশেষ। আমাদের সহকর্মী মেহেদী নূর পরশ ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh TV নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।